ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য চুক্তি নিয়ে। বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে একটি এগ্রিমেন্ট চূড়ান্ত হয়েছে। এর সুবিধা অসুবিধাগুলো কী কী রয়েছে, বাংলাদেশের এর আগে এই ধরনের কী চুক্তি রয়েছে, সামনের দিনগুলোতে এই চুক্তি বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলবে, এই নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো এই চুক্তির সুফলগুলো বাংলাদেশ কিভাবে পাবে বা কী কী সুফল রয়েছে এই চুক্তির মধ্যে। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশ একটি চুক্তি করেছে এবং এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানি ওই দেশে বৃদ্ধি পাওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ওই দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আসার সম্ভাবনাও তৈরি হবে বা দুই দেশের মধ্যে অর্থনৈতিক যে সম্পর্ক সেটি আরও সামনের দিনগুলোতে বৃদ্ধি পেতে পারে। আসলে কিভাবে এই সুবিধাগুলো বাংলাদেশ নিতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সাউথ কোরিয়া হচ্ছে খুবই ইমার্জিং ইকোনমি এবং হচ্ছে এশিয়ায় যে অল্প কয়েকটা অর্থনীতি হচ্ছে আপনার ডেভেলপ কান্ট্রির স্ট্যাটাসে চলে গেছে, তার মধ্যে সাউথ কোরিয়াও একটি। ফলে তাদের সাথে আমাদের যে এই যে একটা বাণিজ্য চুক্তি যেটা সেপা সাইন হলো গতকাল, এটা কিন্তু গ্লোবালি যেসব বৃহৎ অর্থনীতির দেশ রয়েছে যাদের সাথে আমরা এফটি করতে চাই, এটা তাদের কাছে একটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ সিগন্যাল হিসেবে যাবে যে বাংলাদেশ জাপানের পরে দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশের সাথে সেপা এগ্রিমেন্ট সাইন করেছে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক হলো যে দক্ষিণ কোরিয়ার যে বাজার সেটা কিন্তু বেশ বড় বাজার, কিন্তু সেখানে আমাদের এক্সপোর্ট এখন পর্যন্ত কাঙ্ক্ষিত নয়। আমরা হচ্ছে $500 মিলিয়ন কম এক্সপোর্ট করি। গত অর্থ বছরে সেখানে 400 মিলিয়নের সামান্য বেশি এক্সপোর্ট হয়েছে। কিন্তু আমরা কোরিয়া থেকে মেশিনারি ইম্পোর্ট করি বেশ অনেক বেশি, এবং কোরিয়া থেকে আমাদের ইম্পোর্ট প্রায় $1 বিলিয়নের কাছাকাছি, 900 মিলিয়নের উপরে। তো কোরিয়ার সাথে যেটা সাইন হলো সেখানে আমাদের 97% পণ্য ডিউটি পাবে, এটা বলা আছে যে 8,428টি পণ্য। এখন আমাদের 4,000-এর অধিক পণ্য হচ্ছে কোরিয়াতে ডিউটি ফ্রি পায়। এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট এবং হচ্ছে WTOর রুলস অনুযায়ী আমরা যেহেতু এলডিসি সেই হিসেবে পাই। তো এটা দেখা যাচ্ছে যে এই চুক্তিটা ইফেক্টিভ হলে আমাদের প্রায় দ্বিগুণ সংখ্যক পণ্য হচ্ছে কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। কিন্তু আমার এই দ্বিগুণ সংখ্যক পণ্য রপ্তানি বাস্কেটে আসলে আছে কিনা, আমার তো আসলে পণ্য নেই। আমার ট্যারিফ লাইনে পণ্য আছে, কিন্তু বাস্তবে বিদেশে রপ্তানি করার মতো আমাদের গার্মেন্টসের বাইরে পণ্য নেই। কিন্তু কোরিয়ার সাথে যেটা সাইন হলো সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে যে সেখানে আমরা যেসব পণ্যের ডিউটি ফ্রি পাবো তার মধ্যে আমাদের তৈরি পোশাক আছে, পাটজাত পণ্য আছে, আমাদের লেদার অ্যান্ড ফুটওয়্যার আছে এবং হচ্ছে ওষুধ আছে, যেগুলি আমরা মোটামুটি এক্সপোর্ট করি। এটা একটা ভালো সাইন। আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশে কোরিয়ান ইনভেস্টমেন্ট আসার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু কোরিয়ানরা বিভিন্ন সময়ে বহু আগে থেকেই তারা ইনভেস্ট করে। প্রায় 200 কোম্পানি, কোরিয়ান কোম্পানি বাংলাদেশে এখন রয়েছে, এবং বাংলাদেশের প্রথম যে একটা প্রাইভেট ইকোনমিক জোন যেটা বিদেশিদের এবং কোরিয়ানরা করছে, চট্টগ্রামে কোরিয়ান ইকোনমিক জোন। তো এটা হচ্ছে গুড সাইন। কিন্তু যেটা আমাদের আজকের স্টোরিতেও যে বিষয়টা বলা আছে যে বাংলাদেশ আসলে রেডি কিনা, কোরিয়া থেকে, জাপান থেকে বা অন্য দেশ থেকে এখানে ইনভেস্টমেন্ট এমনিতেই আসার অনেক সুযোগ রয়েছে। আমাদের যে সস্তা শ্রম এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এখান থেকে ধরুন যে বাংলাদেশের পাশে ভারত একটা বিরাট বাজার, চায়না একটা বিরাট বাজার, যেখানে এক্সপোর্ট করার সুযোগ রয়েছে এবং শুল্কমুক্ত সুবিধায়। কিন্তু আমাদের যে হচ্ছে বিনিয়োগকারী যারা আসতে চায় তাদের বিনিয়োগ ফ্যাসিলিটিস দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে কিনা, আমরা গ্যাস দিতে পারছি না, আমরা হচ্ছে বিদ্যুৎ দিতে পারছি না, আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, রাস্তাঘাটে চাঁদাবাজি, বন্দরের যে বন্দর ব্যবস্থাপনায় যে মানে অন্য দেশে আপনি সিঙ্গাপুরের বন্দরে দিনে দিনে হচ্ছে কন্টেনার খালাস হয়ে যাচ্ছে, আমাদের এখানে এখনও 10 দিনের উপরে সময় লাগে একটা জাহাজ ভিড়ার পরে সেই কন্টেনার হচ্ছে বের করে আনতে।
তো এসব জায়গায় বাংলাদেশের বটলনেক আছে। তো চুক্তিটা ভালো হয়েছে, কিন্তু এটার সুবিধা বাংলাদেশকে পেতে হলে বাংলাদেশের নিজেকেই প্রস্তুত করতে হবে, এসব বটলনেকগুলো দূর করতে হবে। আপনি যে সব বটলনেকগুলোর কথা বললেন, এই বটলনেকগুলো যে শুধু এই চুক্তির সুবিধাকেই নেওয়ার জন্য মানে দূর করা দরকার সেরকম তো না। দেশে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছে, যে সমস্ত কারখানাগুলো রয়েছে, তাদের ক্ষেত্রেও তো এটি সমস্যা হয়ে আছে এবং এখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের অভাবে। এই সব সমস্যাগুলো দূর করার জন্য সরকারের কি উদ্যোগ রয়েছে? আপনি কি কোনো উদ্যোগ দেখছেন? দেখেন যে আমি যদি পিছনে ফিরে তাকাই, যে আমরা 71 সালে মহান একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং ওই সময় যেসব অর্থনীতি সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা কিন্তু আমাদের অনেক পিছনে ছিল। কিন্তু এখন সিঙ্গাপুর কোথায়, মালয়েশিয়া কোথায়, বাংলাদেশ কোথায়? এই যে ডিফারেন্স, যে তারা আমাদের পিছন থেকে অনেক আগে গেছে এবং আমরা পিছন থেকে আরও পিছনে চলে গেছি। এই ডিফারেন্সটার মেন কারণই হলো যে আমাদের এখানে যে ব্যবসা বিনিয়োগের পরিবেশ, সেটা আমরা এনশিওর করতে পারি নাই। আপনি জানেন যে কোভিডের সময় যে হচ্ছে চায়না থেকে বিনিয়োগকারীরা সরে যাচ্ছিল, বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সরে যাচ্ছিল। আমাদের এখানে তখন আওয়ামী লীগ সরকার ছিল, তারা কিছু মিটিং করছে যে আমরা কীভাবে এসব চাইনিজ বিনিয়োগ যারা চায়না থেকে চলে যাচ্ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য দেশে যাচ্ছে, আমরা কীভাবে পেতে পারি। তো আমাদের এখানে শুধু হচ্ছে মিটিং হয়েছে, কিন্তু আমরা হচ্ছে চাইনিজ বিনিয়োগ কিন্তু আনতে পারি নাই। তো এখনও সেরকম, এখন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছিলাম একটা বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগের মহাসম্মেলন করা হয়েছিল। সেই সম্মেলনের পরে বলা হয়েছিল যে এত পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে আসবে যে বাংলাদেশ আসলে সেই পরিমাণ বিনিয়োগ ধারণ করার ক্ষমতা রাখে কিনা, ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিন্তু আমরা যে বিশেষ কোনো অগ্রগতি দেখেছি, নতুন বিনিয়োগ এসেছে, সেরকম কোনো খবর পেয়েছি তা কিন্তু নয়। আপনি এটা ঠিকই বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হচ্ছে একদম শুরু থেকে অনেক বড় বড় কথা বলে আসলে তারা টাইমটা পার করে গেছে, কিন্তু তারা যে কাজের কাজ কিছু করতে পারছে তা না। তবে তারা একটা জায়গায় যে চিটাগাং বন্দর ব্যবস্থাপনায় তারা কিছুটা হচ্ছে অগ্রগতি অর্জন করছিল, কিন্তু বিনিয়োগের আর কোথাও বিনিয়োগ পরিবেশ, ঘুষ দুর্নীতি কমানো, যেটা হচ্ছে যে ওই সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছে। এবং আমি যদি হচ্ছে যে বলতে চাই যে এই যে যারা বলছিল যে এই দেশে হচ্ছে মানে এত বিনিয়োগ আসবে, বিনিয়োগ রাখার জায়গা থাকবে না, কাজের কোনো অভাব থাকবে না, তাদের অনেকে কিন্তু এখন বেকার আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার পার হওয়ার পরে তাদের অনেকে এখনও বেকার আছে, তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না। আর এখন যেটা বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে আমাদের একটা FSRU নষ্ট হওয়ার কারণে হচ্ছে গ্যাস সংকট তীব্র হয়েছে, কিন্তু এটা তো একটা সাময়িক সংকট। কিন্তু আমরা যদি লং টার্মে দেখি যে বাংলাদেশে প্রত্যেকটা সরকারি এবং সরকার প্রধান তারা বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য অনেক মিটিং করে, অনেক হচ্ছে প্রপোজাল তৈরি করে, কিন্তু বাস্তবে সেগুলি হয় না। এবং সে না হওয়ার কারণে আমাদের এখন যে অবস্থা, এই অবস্থাটা আছে। এবং আমার যেটা মনে হয়, আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন মিটিং করছেন, আগের সরকারের প্রধানমন্ত্রীও এরকম ব্যবসায়ীদের সাথে মিটিং করতেন, এবং সেখানে যেসব সিদ্ধান্ত বাস্তবায়ন হতো সেটা হলো যে ব্যবসায়ীদেরকে সরাসরি হচ্ছে কোনো প্রণোদনা দেওয়া, টাকা পয়সা, সেটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হোক, সেটা হচ্ছে শুল্ক কর কমিয়ে হোক, অথবা সরকারের এক্সচেকার থেকে প্রণোদনার মাধ্যমে হোক, সেই সিদ্ধান্তগুলো হচ্ছে বাস্তবায়ন হতো, বা কাগজে কলমে একটা অর্ডার ইস্যু করে যেগুলি বাস্তবায়ন করা যায় সেইগুলি হচ্ছে বাস্তবায়ন হতো। কিন্তু যে প্রকৃত যে প্রবলেম, আপনি সেদিন হচ্ছে একজন বিনিয়োগকারী, অনেক বড় ব্যবসায়ী আজমজেদ চৌধুরী, তিনি অন রেকর্ডে বলছেন যে তিনি হচ্ছে এটা বিনিয়োগ করতে যাবেন, জমি হচ্ছে যখন খারিজ করতে যান সেখানে তার হচ্ছে ডিসির LR অফিসে, LR ফান্ডে অনেক টাকা দিতে হয় এবং বিভিন্ন জায়গায় তার ঘুরতে হয়। মানে এত বড় ব্যবসায়ী, তারা এত বড় বিনিয়োগ করবে, কর্মসংস্থান করবে, তার ল্যান্ড খারিজ করতে যদি হচ্ছে এরকম হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কী অবস্থা। এবং বিদেশি ইনভেস্টর যারা আসে তারা তো বাংলাদেশের সিস্টেম বোঝে না, বাংলাদেশের মানুষ চেনে না, এখানকার অফিসাররা কোন কথা দিয়ে কী মিনিং করে আর সেটাও তারা অনেক সময় বুঝতে পারে না, ফলে তাদের এখানে বিনিয়োগ করা কিন্তু আরও অনেক কঠিন। এবং আপনি যেটা বললেন যে আমরা যদি এই বিনিয়োগের পরিবেশ তৈরি না করতে পারি, তাহলে এই যে কোরিয়ার সাথে সেপা, জাপানের সাথে EPA, এগুলো কিন্তু একসময় আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, অবশ্যই। কোন সেন্সে গলার কাটা হয়ে দাঁড়াবে? যেমন আমরা হচ্ছে কোরিয়ার 1000-এর উপরে পণ্য, 1054 পণ্যে আমরা শুল্কমুক্ত সুবিধা দেব,
তার মধ্যে অনেক পণ্য হয়তো এখন ইম্পোর্ট হচ্ছে না, কিন্তু সামনে ইম্পোর্ট হতে পারে। তো সেই পণ্যগুলির সামনে যদি ডিউটি ফ্রি ইম্পোর্ট হয়, তো আমাদের হচ্ছে রাজস্ব কমে যাবে। আবার আমাদের ওই একই ধরনের যদি লোকাল ইন্ডাস্ট্রি থাকে তার উপরেও তো তার উপরে ইম্প্যাক্ট পড়বে। কিন্তু আমরা যদি হচ্ছে এখানে ইনভেস্ট করে কোরিয়ার মার্কেটে যদি পণ্য এক্সপোর্ট না করতে পারি, ডিউটি ফ্রি বেনিফিট আমাদের যেটা পাওয়ার কথা সেটা যদি আমরা এনজয় না করতে পারি, প্লাস হলো কোরিয়ান ইনভেস্টমেন্ট আনতে না পারি, তাহলে এই যে কোরিয়াকে যে আমরা ডিউটি ফ্রি দিলাম তারা কিন্তু এটা ঠিকই ইউটিলাইজ করে নেবে এবং আমাদের উপরে একটা বিরাট প্রেশার তৈরি হবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশ প্রথম ভুটানের সঙ্গে একটা এফটিএ করেছিল, পিটিএ করেছিল, এবং সেটি প্রায় বছর 3 আগের কথা। এই 3 বছরে ভুটানের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের কি বিশেষ কোনো উন্নতি হয়েছে, নাকি ওই পিটিএটাও আপনার মানে কথা অনুযায়ী যে কাগজে কলমেই আছে? দেখেন যে ভুটানের সাথে যে পিটিএ, এটা হলো একটা হচ্ছে বাংলাদেশ একটা দ্বিপাক্ষিক চুক্তি, বাণিজ্য চুক্তি করবে, সেটা একটা দুর্বল দেশের সাথে দেশ সে হলো শুরু করছে। এটা হলো ভুটানের আগ্রহী হয়েছে এবং ভুটানের সাথে কিন্তু বাংলাদেশের আমদানি রপ্তানি খুব একটা বেশি কিছু নেই। আমরা ভুটান থেকে কিছু ফলমূল আনি, কিছু পাথর আসে ভুটান থেকে, মোটা দাগে এই হলো ইম্পোর্ট হয়। আমাদের হচ্ছে কিছু এগ্রি প্রোডাক্ট সামান্য কিছু যায়, তৈরি পোশাক কিছু যায়। ফলে ভুটানের সাথে ভুটানের জনসংখ্যা এবং তাদের যে মার্কেট সাইজ, সেখানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট খুব একটা বেশি বাড়ার স্কোপ নেই। ওটা সরকার একটা টেস্ট কেস হিসেবে নিয়েছিল যে আমরা ভুটানের সাথে একটা পিটিএ করে সেখানে আমরা হচ্ছে আমাদের নেগোসিয়েশন স্কিলটা আমরা একটু যাচাই করব। এবং আপনি জানেন যে ভুটানের সাথে ঐতিহাসিকভাবেও কিন্তু বাংলাদেশের একটা সুসম্পর্ক রয়েছে, এবং তারা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ, এবং ভুটান হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। তাদের বাংলাদেশের চেয়ে তাদের মাথা পিছু আয় অনেক বেশি। তো তারপরে ডেভেলপিং কান্ট্রি হওয়া সত্ত্বেও তারা হচ্ছে ইন্ডিয়ার বাজারে হচ্ছে ডিউটি ফ্রি পায়, এলডিসির বেনিফিট পায়। এটা WTO-তে কোনো দেশ হচ্ছে MFN-এর ভায়োলেশন, কিন্তু কেউ হচ্ছে ভুটানের বিরুদ্ধে অভিযোগ করেনি। বাংলাদেশ এটাকে আসলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম একটা দেশের সাথে জাস্ট একটা এগ্রিমেন্ট হিসেবে নিয়েছে। তো ভুটানের সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট খুব একটা বাড়েনি, এবং গত 3 বছরে আসলে বাংলাদেশের ইন্টারনাল যে সিচুয়েশন, রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে বৈশ্বিক যে পরিস্থিতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পরবর্তীতে ইরান যুদ্ধ, ফলে হচ্ছে এখানে এক্সপোর্ট বাড়ানোর যে বড় একটা ড্রাইভ দেওয়ার সুযোগ, সেটা বাংলাদেশ এবং ভুটান কারো দিক থেকেই আসলে। জনাব আবুল কাসেম, আপনার কাছে আমার শেষ কোশ্চেন। আপনি বলেছেন শুরুতেই যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, এবং একই সময় বা সমসাময়িক সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তারা স্বাধীন হয়েছিল। তাদের যে উন্নতি হয়েছে সেই তুলনায় বাংলাদেশের অগ্রগতি ততটা হয়নি। আপনি খুব শেষে এসে বললেন যে এই যে জাপানের সাথে ইপিএ বা কোরিয়ার সঙ্গে সেপা, এগুলো বাংলাদেশ যদি তার উন্নতিটাকে কাঙ্ক্ষিত মাত্রায় না নিতে পারে তাহলে এগুলো গলার কাটা হয়ে যাবে। আপনি বললেন যে সরকারগুলো সবসময় হচ্ছে কাগজের কাজ করে বা মিটিং করে। আসলে মূল বাধাটা কোথায় বলে আপনি মনে করেন? এই যে সরকার চেষ্টা করে, সরকার পারে না, আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনি যে সরকারের লোকেরাই বা এই আমাদের আমলাতন্ত্র অথবা যারা প্রশাসন যন্ত্র, তারাই এখানে আসলে মূল বাধা। আপনার কাছে কি সেরকম মনে হয়? দেখেন যে রাজনীতিবিদ এবং হচ্ছে আমলাতন্ত্র এই মিলেই হচ্ছে সরকার। সরকার বলতে শুধু মন্ত্রী না, শুধু হচ্ছে সচিব না, এরা প্রত্যেকেই হচ্ছে বাধা। কারণ হলো যে আপনার এখানে কর্মকর্তারা বাধা এবং হচ্ছে এই মন্ত্রীরাও হলো বাধা। দেখবেন যে সরকার প্রধান তিনি চান, কিন্তু তারপরে হচ্ছে কাজ হয় না কেন? কারণ মন্ত্রী চায় না। বাংলাদেশে ম্যাক্সিমাম মন্ত্রীরাই হচ্ছে করাপ্টেড থাকে, তারা এনি না এনি ফরম্যাটে তারা হচ্ছে টাকা নেয়, নিজে সরাসরি নেয় না, আরেকজনের মাধ্যমে নেয়। আপনি দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেকেই হচ্ছে তারা হচ্ছে অনেক বিনিয়োগের ফাইল নিয়ে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে সরাসরি মন্ত্রীর কাছে যায়, কিন্তু কাজ হয় না। কিন্তু তারপরে তারা খোঁজ খবর নেয় যে কারে ধরলে কাজ হবে। মন্ত্রীর 1 বা 2 জন লোক থাকে, তার কাছে গেলে তাকে টাকা দিলে এরপরে হচ্ছে মন্ত্রী কাজটা করে দেয়। এটা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা একটা হলো যে প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে আপনি সরকারি অফিসে আপনি যেখানে যে কাজে যান আপনাকে টাকা দিতেই হয়। এমনকি সরকারি চাকরিজীবীদেরও আপনি এক দপ্তরের কর্মকর্তা আরেক দপ্তরে কাজ করাতে গেলে হয় তার হচ্ছে উচ্চ পর্যায় থেকে তদবির করে যেতে হয়, না হলে কিন্তু তাকেও টাকা দিতে হয়। প্রত্যেকটা সরকারি চাকরিজীবী যখন পেনশনে যান তাদের হলো পেনশন পেতে তাদেরকে ঘুষ দিতে হচ্ছে। সরকারি চাকরিজীবীরা যখন হচ্ছে সে তার নামে একটা বাসা বরাদ্দ নিতে চায়,
আপনি কিন্তু সেটা জানেন যে সেখানে হচ্ছে যে মোটা অঙ্কের টাকা দিয়ে হচ্ছে বাসা বরাদ্দ নিতে হয়। ফলে প্রত্যেকটা জায়গায় করাপশন আছে। আমি জানি যে এই যে আপনার এজি অফিসের যেসব কর্মকর্তারা অডিটে যায়, যেসব প্রতিষ্ঠানে অডিটে গেলে অনেক টাকা ইনকাম, সেখানে হচ্ছে অডিটে যাওয়ার পারমিশন পেতে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অগ্রিম ঘুষ দিয়ে যেতে হয়। যে আমি ধরুন যে একজন অডিট কর্মকর্তা, হ্যাঁ, আমার যে বস আছে তাকে আমি হয়তো 5 লাখ টাকা ঘুষ দিই যে আমাকে বস ওই প্রতিষ্ঠানে অডিটে পাঠায়। হ্যাঁ, আমরা অন্যান্য দপ্তরে আমি হয়তো 20 লাখ নিয়ে আসলাম। এই যে করাপশন, আপনি ভূমি অফিস সে যেখানে ইনভেস্টমেন্ট করুক তার তো ল্যান্ড লাগবে। তো আপনি ভূমি অফিসে যাওয়া মানেই হচ্ছে আপনাকে একটা করাপশনের মধ্যে পড়া। এরপরে হচ্ছে সব ধরনের লাইসেন্স এগুলি সব জায়গায় করাপশন। এবং দেখেন যে আপনি সেই গত আওয়ামী লীগ সরকার থেকে ওয়ান স্টপ সার্ভিস আমরা শুনে আসছি, এবং তখন যে সালমান এফ রহমান সাহেব তিনি কিন্তু ওই সরকারের খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি হচ্ছে এই বিডা বেজায় কিন্তু ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টিভ করতে পারেন নাই। এরপরে এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো দেখেন যে আপনার হচ্ছে পুরোপুরি অ্যাক্টিভ কিন্তু হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের আগে থেকে এটা কাজ করছিল, অন্তর্বর্তীকালীন সরকার উদ্বোধন করে গেছে। এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিডা বেজা ব্যবসা এগুলি হচ্ছে এক করার একটা উদ্যোগ নিয়েছিল। আদিলুর রহমানের নেতৃত্বে কমিটি হচ্ছে, তারা মিটিং করে চা বিস্কুট খেয়ে একটা মিনিটস রেখে চলে গেছে, তারা কিন্তু হচ্ছে একীভূত করতে পারে নাই। এনবিআর বিভক্ত করার কথা আন্দোলন হয়েছে, মিটিং হয়েছে, চা বিস্কুট খেয়েছে, কিছু লোকের চাকরি গেছে যারা আন্দোলন করছে, কিন্তু সেটাও করতে পারে না। তারা আসলে এটা কারা করবে, কিভাবে করবে? কারণ হচ্ছে যে উপরে যারা থাকে তারাও হচ্ছে যে এই করাপশনের অংশীদার, নিচে যারা থাকে তারা তো সরাসরি হচ্ছে করাপশনের সাথে সম্পৃক্ত। ধন্যবাদ জনাব আবুল কাসেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা জনাব আবুল কাসেমের কাছ থেকে শুনছিলাম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। উনি বলছিলেন কোথায় কী ধরনের সমস্যাগুলো রয়েছে। এই চুক্তিটি অবশ্যই আমাদের জন্য খুব ইতিবাচক, কিন্তু তার সুবিধা নিতে গেলে সরকারকে বেশ কিছু কাজ করতে হবে, আর সেটি করার ক্ষেত্রে যেসব বাধা আছে সেই বাধাগুলোও দূর করতে হবে। আমরা আবুল কাসেমের কথায় যে এই চুক্তি একসময় গলার কাটা হতে পারে, এটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আমরা আশা করি সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।